হলো, এটা কেন? এই বিষয়টা কিন্তু এর পেছনে অনেক কিছু, অনেক রহস্য হয়তো বা আছে। কাউকে ডিফেম করার জন্য কিনা, কাউকে ধরেন আপনার কারোর দিকে দৃষ্টি করার জন্য কিনা, অথবা অন্য কোনো প্রেশারের মানে সৃষ্টি করার জন্য কিনা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু জানা যাবে যদি তদন্তটা এখন এই যা গ্রেফতার হয়েছে তাদের সঙ্গে আলোচনা করে তার উপর ভিত্তি করে আরো যদি পরবর্তী তদন্তগুলো হয়, আমি মনে করি এটা খুব ইতিবাচক একটা বিষয় হবে এবং এটা খুব টার্নিং পয়েন্ট বলে আমি মনে করি। সেই সঙ্গে আমি এটাও মনে করি যে এই ব্যাপারে সরকার খুব সিরিয়াস হবে এবং আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে, তদন্তকারী সংস্থা যারা আছেন, তারা খুব সিরিয়াসলি নেবেন এবং কোন রকম রাজনৈতিক পক্ষপাত দুষ্টতার বাইরে থেকে তারা যদি এই তদন্তটা করেন, এটা আমি মনে করি আমাদের দেশের জন্য খুব একটা জরুরি কাজ হবে। মাসুদ কামাল, আপনার শেষ কথা দিয়ে শুরু করতে চাই। রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, আমরা আসলে বিচারিক প্রক্রিয়ায়, আপনিও জানেন আমরাও জানি, আসলে দিন শেষে বিষয়গুলো পক্ষে গেলে চুপ থাকা যায়, বিপক্ষে গেলে সেটাকে আমরা রাজনৈতিক রং দিয়ে রাজনীতিকরণ করা হয়। অতীতের অনেক বড় বড় হত্যা মামলার ক্ষেত্রে আমরা সেটি দেখেছি। এই যে পক্ষপাত দুষ্টতার বিষয়টা থেকে আসলে বের হওয়া কি মনে হচ্ছে সম্ভব? আমি এই প্রশ্ন রাখতে চাই শামসুল আলম লিটন, আপনার কাছে। আমরা কথা বলছিলাম ওসমান হাদি হত্যা মামলার যে প্রধান দুই আসামি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মাসুদ কামাল বলছিলেন যে এটা এই মুহূর্তের পট পরিবর্তনের পর, নির্বাচনের পর, এটি আসলে আমাদের বিচারিক প্রক্রিয়ার মধ্যে যদি বলে একটা ইতিবাচক দিক হিসেবে তিনি বলছেন। শামসুল আলম লিটন, আপনার কি মনে হয় যে আসলে সঠিক তদন্ত হবে, মানে কি মনে হয়? ধন্যবাদ। মাসুদ ভাই একটা রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টা বিবেচনা করছেন অথবা আলোচনা করছিলেন। আমি মূলত আইনগত এবং পররাষ্ট্র নীতি, ভারতের সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপটে এই ব্যাপারটাকে দেখতে চাই। প্রথমত হচ্ছে ওসমান হাদি কত বড় নেতা ছিলেন অথবা ওসমান হাদির কত রাজনৈতিক গুরুত্ব ছিল, তার চেয়ে অনেক বেশি হচ্ছে যে এই রিপাবলিকের একজন নাগরিক ছিলেন এবং এই রিপাবলিকে জন্ম হয়েছিল ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিসের জন্য। পাকিস্তানিরা আমাদের জাস্টিস করছিল না, ইকুয়ালিটি অংশকে বোঝাবো না, আমি বোঝাবো যারা কতগুলো রেটরিকে বিশ্বস্ত হতে চান এবং কতগুলো রেটরিককে এই জাতির প্রগতিশীলতার সঙ্গে তুলনা করতে চান। কিন্তু 53 বছরের ইতিহাস প্রমাণ করে এইসব রেটরিক আমাদের জাতিগত যে অস্তিত্ব, সার্বভৌমত্বের সঙ্গে পরিপন্থী পরিপন্থী বিশেষ করে কতগুলো আমাদের দার্শনিক ভিত্তি, আমাদের জাতিগত সংহতির পরিপন্থী কতগুলো ধারণা প্রচলিত রয়েছে। সকল ধর্মনিরপেক্ষতা যেটা দিল্লি যেভাবে শিখিয়ে দেয়, এখানে আমাদেরকে পশ্চিমের যে ধর্মনিরপেক্ষতা সেটা এক ধরনের ব্যাপার, আর এখানে ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট ধর্মকে, ইসলামোফোবিক প্র্যাকটিসটাকে রাষ্ট্রীয় নীতি হিসাবে প্রতিষ্ঠা করা। আমার মনে হয় ওসমান হাদি বেসিক্যালি জাতিগত সংহতির যে এই জায়গাগুলোতে যে সংকটগুলো ছিল এবং সুশীল সমাজের যে প্রচন্ড রকমের প্রতারণামূলক যে চর্চা এবং যে এগুলোকে রেটরিক আকারে জাতির মধ্যে প্রতিষ্ঠা করা, এই ব্যাপারে ওসমান হাদি একটা বিস্ফোরণ ছিল। তিনি এমপি হতেন কি হতেন না, মন্ত্রী হতেন কি হতেন না, তার কোনো দল হতে কি হতো না, তার চেয়ে অনেক বড় কথা হচ্ছে সে প্রতিটি রাজনৈতিক দলকে সে শ্রদ্ধা করত, সম্মান করত, কারণ সে জানে রাজনৈতিক দল ছাড়া রিপাবলিক হবে না। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ, কিছু বুদ্ধিজীবী এবং কিছু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলে, তারা কিন্তু প্রগতিশীলতার নামে প্রগতিহীনতা এবং মৌলবাদিতা করেন। কারণ তারা একদিকে যখন প্রগতিশীলতার কথা বলেন, তখন আরেকদিকে সমাজবাদী রাষ্ট্রের কল্পনা করেন। সমাজবাদী রাষ্ট্র কখনো প্রগতিশীল হতে পারে না। তো এখানে ওসমান হাদি আঘাত করেছেন, কারণ সমাজবাদিতা এক দলকে স্বীকার করে। তো এরকম আরো অনেক কাঠামোগত ব্যাপারে তিনি যেহেতু আঘাত করেছেন, তার রাজনৈতিক দর্শন কি ছিল আমরা কিন্তু সেটা পুরোপুরি জানি না। কিন্তু তিনি যে আঘাতগুলো করছিলেন, সেই আঘাতগুলো অনেকের কাছেই ঘাড়ের উপরে বড় বড় আঘাতের মতো মনে হচ্ছিল, এবং এখানে তার হত্যাকে জায়েজ করার জন্য বিভিন্ন রেটরিক তৈরি করা হয়েছে। আমার মনে হয় তার হত্যার বিচার বাংলাদেশে হবে এবং এর পেছনে এই যে হত্যাকারী আসামি হিসেবে অভিযুক্ত, তাকে ফেরত নিয়ে আসার পর এবং ভারত যে কাজটা করেছে, বাংলাদেশকে তার সিগন্যাল দিয়েছে যে এখানে যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের অনেককেই তারা হয়তো রাজনৈতিক কারণে আশ্রয় দেবে না। এটা একটা বন্ধুত্বের, একটা সহযোগিতার সম্পর্কের একটা ইঙ্গিত হতে পারে। সেটা আগামী দিনগুলোতে আরো গণহত্যার অন্যান্য আসামিদের ব্যাপারে ভারত কি ভূমিকা নেয় সেটা দেখার পরে বলা যাবে। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। মাসুদ কামাল, যে শামসুল আলম লিটন যে কথাটা বলছিল, সুশীল সমাজে প্রতারণামূলক চর্চা, বিষয়টির নিয়ে আপনার একটু মন্তব্য আমরা জানতে চাই। সেটা এটাও যুক্ত করতে চাই যে আসামিদের গ্রেপ্তার করা হলো, এটি কোনো বার্তা বহন করে কিনা যে গণহত্যার, যেটা বললো শামসুল আলম লিটন, অপরাধে যারা ওখানে আশ্রয় নিয়ে আছে, সেক্ষেত্রে তাদের কাছেও কি কোনো মেসেজ যাচ্ছে কিনা? না, এখানে
এখানে একটা ইতিবাচক দিক আছে, কিন্তু যে জিনিসটা হলো গিয়া যে বিরতির পর শামসুল আলম লিটন আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে নেজাম ইসলামী পার্টির একটি ইফতার আয়োজনে জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন যে তিনি বলেছেন নির্বাচনে সাধারণ মানুষ যে ভোট দিয়েছে তার প্রতিফলন ঘটেনি, মানে ফলাফলে সে প্রতিফলন ঘটেনি। এবং তিনি এও অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকার বিএনপির চাপের কাছে নতি স্বীকার করে একই দিনে দুটি ভোট করেছেন বলে তিনি অভিযোগ করেছেন। আসলে নির্বাচন শেষ হয়েছে, ভোট গণনা হয়েছে, সরকার গঠন হয়েছে, মন্ত্রিপরিষদ গঠন হয়েছে, 12 তারিখ সংসদ অধিবেশনে বসতে যাচ্ছে। এতদিন পরে সে অভিযোগগুলো কতটা প্রাসঙ্গিক বলে মনে করছেন? 5 দশকের রাজনীতির ধারাবাহিকতা মতো এবং 24শে জুলাই আগস্টের বিপ্লবের পরে আমাদের সবকিছু পরিবর্তন হয়ে যাবে, এটা যেমন আশা করা বৃথা। আবার সংস্কার নামের যে বিশাল পাহাড় সমান ডকুমেন্টেশন তৈরি সংসদীয় চর্চার একটা অগ্রযাত্রা। হ্যাঁ, নিশ্চয়ই শামসুল আলম লিটন, ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য। মাসুদ কামাল, একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই। আসলে নির্বাচনে এতদিন পরে এসে তাদের এই অভিযোগগুলো কতটা প্রাসঙ্গিক? শামসুল আলম লিটন যেটা বলে সেটা হলো রেটরিক বলেছে এবং গণতান্ত্রিক একটা চর্চা বলেছে। আপনার কাছে কি মনে হচ্ছে? দেখেন, এই অভিযোগ না আসলে আমাদের চলতেই থাকে। আমরা এই ধরনের অভিযোগ করে করে এবং অভিযোগ শুনতে শুনতে আমরা আসলে অভ্যস্ত হয়ে গেছি। আমরা কখনোই কোনো নির্বাচনকে নিজে হেরে গেলে আর মানতে চাই না। এটা আমরা 91 দেখেছি, 96 দেখেছি, 2001-এও দেখেছি এবং তারপরে তো আরো দেখেছি। আর 2008-এর পর তো নির্বাচনও হয়নি, যেগুলো হয়েছে সেগুলো নিয়ে আলোচনা না করে যে হয়তো এই ভোটটা এরকম হলো, কোনো ওইটা এই সিলে এরকম হয়েছে, ডান দিকে পড়ে গেছে, তারপর ওইটা গোনা হয়েছে, আমারটা গোনা হলো না কেন, এগুলো কিন্তু আলোচনা হচ্ছে এবং এটা হতেই থাকে। কিন্তু এরকম কথা আপনি যদি বলেন, তা আমি তো এরকমও শুনেছি যে জামাতের আমি নিজেই নাকি হেরে গেছে, শুনেছি। আর ওইটাকে আমি বিশ্বাস করবো? বিশ্বাস করে কি বলবো যে আপনাকে আমি এমপি মানি না? উনি এমপি না হলে তুমি বিরোধী দলের এত তখন না। শুনেছি ঢাকার আসনগুলির সম্বন্ধে আমরা শুনেছি যে জামাতের আমি হেরে গেছিলেন, উনি জিতেন নাই। তারপরে যে আমাদের যে ক্রীড়া প্রতিমন্ত্রী উনি নাকি জিতেছিলেন, বাতেন সাহেব নাকি জিতেন নাই, শুনেছি আমরা। আবার এমন শুনেছি যেখানে মামুনুল হক নাকি জিতেছেন। ভাই এখন দুই দিকে আমি শুনছি, কারণ ওগুলিকে আমাদের বিশ্বাস করতে হবে যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হয়। প্রমাণ তো মানে করতে হবে, শোনার কথার উপর বিশ্বাস করলে তো ভাই হবে না। এখন উনি যখন এগুলি বলবেন, উনি তো একটা গুরুত্বপূর্ণ লোক, উনি তো আমার মতো এলেবেলে লোক না, তাই না? উনি যখন এগুলি বলবেন, ওনার হাতে কিন্তু পর্যাপ্ত প্রমাণ থাকতে হবে এবং সেই প্রমাণগুলি উনি জায়গা মতো সাবমিট করবেন, ইলেকশন কমিশনে সাবমিট করবেন অথবা আদালতে সাবমিট করবেন, তারপরে আলোচনা হবে। এখন উনার মতো লোক যদি এগুলি বলে, এই ধরনের যদি মানে ঢালাও মন্তব্য করে, তাহলে কি হয়? এই দলে যত নেতা কর্মী আছে, সমর্থক আছে, সবাই কিন্তু এই কথাগুলি উচ্চারণ করতে থাকে। এই যে ইকো হতে থাকা এই শব্দগুলো, এই অভিযোগগুলো, সেটা কিন্তু পুরো পরিবেশকে কিন্তু ভালো রাখে। যদি কখনো প্রমাণ হয় যে ওনার অভিযোগ সত্য নয়, তখন ওনার এই অভিযোগের কারণে এই যে একটা প্রভাবিত হলো একটা বিরাট জনগোষ্ঠী, এটার দায়িত্ব নিবেন তো। তাহলে মানুষ যত বড় হয় না, তার তত কথাবার্তা সাবধানে বলা উচিত। ছোট মানুষরা কিছু বলতে পারে, কারণ ওটা বেশি দূর যায় না। উনি একটা শব্দ উচ্চারণ করলেন, পেপার দেখবেন পরের দিন সমস্ত পত্রপত্রিকা এটা আসতেছে, পুরো দেশ এটা দেখতেছে। তো এটার মাধ্যমে উনি যদি মনে করেন যে আমি এই প্রক্রিয়ার মাধ্যমে আমার দলের নেতা কর্মীদের চাঙ্গা রাখবো, হইতে পারে এটা ওনার কৌশল, কিন্তু সেই কৌশলটা একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকে কিন্তু স্বস্তি দেয় না। আমি এটাই মনে করি। উনি মানে আমি কিন্তু জামাতকে সবসময় একটা খুবই আপনার মানে কনস্ট্রাকটিভ একটা অপোজিশন মনে করি। আমি এটাও মনে করি, আমি এর আগে কয়েকদিন বলেছিল যে আমার কাছে কেউ যেন মনে হয়েছে যে এবারে যে সংসদটা হতে যাচ্ছে এটা খুব প্রাণবন্ত সংসদ হবে, এটা আমার কাছে মনে হয়েছে। কারণ এখানে ওই আগের মতো ইগোটা হয়তো কাজ করবে না, কিন্তু এগুলি বলার মাধ্যমে তো সেই প্রাণবন্ত সংসদের যে আকাঙ্ক্ষাটা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো আমি জানি না ওনারা এগুলো বুঝবেন কি করবেন না করবেন। তবে আদালত উঠছে, দেখলাম যে আদালত বলেছে যে যেগুলি নিয়ে আপত্তি উঠেছে সে সমস্ত ব্যালট পেপার গুলো যেন ঠিক রাখা হয়, অবিকৃত রাখা হয়, যেন নষ্ট করা না হয়। আমি সাহেবের তো অলরেডি অর্ডার হয়ে গেছে। আবার রিকাউন্টিং হোক, অসুবিধা দিকে আছে। রিকাউন্টিং আমরা তো জানতে পারবো কি হবে না হবে, আমরা অপেক্ষা করি। আর যে জিনিসগুলো আদালতে আছে সেগুলো নিয়ে মন্তব্য না করাই ভালো।
নিশ্চয়ই, আর দলীয় অর্থাৎ এই প্রধান মুহূর্তে হিসেবে এই ধরনের মানে কথাগুলো খুব একটা প্রাসঙ্গিক নয়। হয়তো সংসদ, কনস্ট্রাকটিভ সংসদ আপনি আশা করছেন, আমরা হয়তো আশা করতে পারি অনেকদিন পর 12 তারিখ যে সংসদ অধিবেশন বসতে আমরা এখন অনেকটাই কনফার্ম যে আসামি ধরা পড়েছে। এখন আমি মনে করি বন্দি বিনিময় চুক্তি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের রয়েছে, সে জায়গায় এতদিন যে আন্তরিকতার অভাব ছিল, আমরা বিভিন্ন সময় শুনেছি ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা একটি নির্বাচিত সরকারের জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছিলেন বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্স্থাপনের জন্য। সেই জায়গায় একটা সুষ্ঠু নির্বাচন, যদিও নির্বাচন নিয়ে অনেক বক্তব্য রয়েছে, সেই জায়গায় এসে আমি মনে করি যে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নিলে, আন্তরিক হলে ওসমান হাদির খুনিদেরকে বাংলাদেশে আনা সম্ভব এবং যথাযথ বিচার প্রক্রিয়ায় নেওয়া সম্ভব। ওসমান হাদির একটাই কথা ছিল, আমি হয়তো মরে যেতে পারি, তবে আমি মারা গেলে আমার হত্যার বিচারটা যেন হয় আর আমার সন্তানটাকে দেখে রেখো। আজকে আমি মনে করি তার পরিবার, তার ছোট্ট সন্তান, তার স্ত্রী আজকে তারা কিছুটা হলেও স্বস্তি বোধ করবে এবং সেটা পূর্ণাঙ্গভাবেই যদি বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার শুরু করা যায় তাহলে এটা বাংলাদেশের জন্য একটা নতুন ইতিহাস তৈরি হবে যে না, আমরা খুনি যেই হোক তাকে ফিরিয়ে নিয়ে এসে বিচার করতে পারি। সাথে সাথে এটা আমি জানি না যে একটু আগে আমাদের সওদাগর ভাই যেটা বলতেছিলেন যে অন্য অন্য খুনিদের ব্যাপারে ইন্ডিয়া কি মত পোষণ করবে। আমি মনে করি যে খুনি যেই হোক তার কি পরিচয় আছে সেই পরিচয়টা দেখা উচিত না। বাংলাদেশের আইন আদালত এবং বাংলাদেশের জনগণ যাদেরকে খুঁজছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত, বিচারের মুখোমুখি করা উচিত। জি, আপনাকে আমি যে প্রশ্নটা করেছিলাম, অর্থাৎ ভারতীয় পুলিশের যে শেষ লাইনটা, তারা যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটি পেয়েছে সেটি হচ্ছে তারা ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে শেষমেশ সুযোগ পেলে আবারও দেশে ফিরে আসার উদ্দেশ্যে তারা সম্প্রতি বনগাঁও এলাকায় সেখানে গিয়েছিল। এই জায়গাটা থেকে যদি বলি যে তাদের কেন মনে হতে পারে যে বাংলাদেশ এখন তাদের জন্য সেফ? এটা মনে হওয়ার কিছু কারণ আছে। তার ভিতরে একটা কারণ এটাও হতে পারে যে বাংলাদেশে এখন যে সরকার এসেছে সেই সরকারের সাথে যদি আওয়ামী সরকারের গোপন কোনো চুক্তি হয়ে থাকে, কোনো কথা হয়ে থাকে, সেই কথার ভিত্তিতে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছে, তো বিএনপি তাদের আস্থার জায়গা, বিএনপি তাদেরকে শেল্টার দেবে, সেখানে গেলে তারা জেলখানায় আসলেও তারা নিরাপদে থাকবে, সেখানে তাদের জীবন সেফ থাকবে, এভাবে পালিয়ে বেড়ানো লাগবে না, এরকম একটা জিনিস হতে পারে। বাংলাদেশের অনেক জায়গায় এরকম কথা রয়েছে যে বাংলাদেশের বিএনপি সরকারের সাথে আওয়ামী লীগের সখ্যতা রয়েছে, যার হিসাবে আমরা বলতে পারি যে গোপালগঞ্জের মতন জায়গায় 3টি আসনই বিএনপি লাভ করেছে। এর থেকে বোঝা যায় যে বিএনপি এবং আওয়ামী লীগের একটা অলিখিত সমঝোতা এখানে আছে, সেজন্য বাংলাদেশ আস্তে আস্তে অন্য অন্য সন্ত্রাসীরাও ফেরার চিন্তা করতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। মুন্নিয়াপার কাছে যেতে চাই, এই বক্তব্যটার বিষয়ে আপনার কি বক্তব্য হতে পারে বলছেন? এই যে সরকারের সাথে আওয়ামী লীগের আঁতাত, হ্যাঁ, এটা এবং তো এই অভিযোগগুলো আরো কয়েকটা ফর্মেও কিন্তু দেওয়া হচ্ছে। নাহিদ বলছেন, অনেকভাবেই কিন্তু আসছে এই অভিযোগ। দেশের মানুষের ইচ্ছাটাই প্রথমে আসবে, বাংলাদেশ ফার্স্ট, মানে সবার আগে বাংলাদেশ। এই কথাটা, এটা আমাদের পররাষ্ট্র নীতি হবে। কেন? কারণ আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের মানুষের চাওয়া এবং পাওয়া, এটা আপনার সবার আগে আসবে। এখন অন্য মানে অন দ্য আদার হ্যান্ড তারা যখন যেই কথাটা বললো, এতে তো মনে হয়েছিল তাদের বক্তব্যে জামাতের যে ভোট আওয়ামী লীগের তারা চেয়েছে, তারা তো তাদের সাথে অনেক বিভিন্ন জায়গায় তাদের যেই ভোটের রেজাল্ট, আপনি জানেন যে 4% থেকে 8% কিংবা 91 সনে 12% ভোট জামাত পেয়েছিল। তো এইবার তাদের যে রেজাল্ট হয়েছে, তো আতাত তো জামাত করেছে, আমাদের দিকে আঙুল দিয়ে তো ভাই লাভ নেই। কারণ বিএনপি একটা তো বড় দল, আমরা 17 বছর রাজপথে ছিলাম, আমরা তো কারো পেটের ভিতরে ঢুকিনি, আমরা তো ছদ্মবেশ ধারণ করিনি, আমরা তো গুপ্ত কোনো পরিচয় পরিচিত হইনি। আমরা বিএনপি একেবারে বুক ফুলিয়ে গলা উঁচু করে এই 15 বছর বিভিন্ন টক শোতে আমরা যারা এসেছি, এখনও আসছি, তখনও এসেছি। এই জন্য মূল্য দিতে হয়েছে, হ্যাঁ হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের দেশনেত্রী, আপনি জানেন, 36টা মামলা দিয়ে ওনাকে জেলে নিয়ে পরিত্যক্ত একটা কারাগারে, এবং আমাদের নেতা আজকে যিনি প্রধানমন্ত্রী, ওনার বিরুদ্ধে অসংখ্য মামলা সাজা দিয়ে দিয়েছিল মিথ্যা
রাজনৈতিক মামলা। তো এই রকম অবস্থায় ভুক্তভোগী হলাম আমরা। হ্যাঁ, আর এখন ওনারা যেই রেজাল্ট করেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, এটা হচ্ছে জামাতের বেস্ট রেজাল্ট, বেস্ট অফ দ্য বেস্টেস্ট, মানে সবচাইতে ভালো, এর উপরে আর হতে পারে না। তারা একটা হাইপ তুলেছিল 5ই আগস্টের পরে, এমন একটা ভাব যে তারা একদম সরকার গঠন করে ফেলেছে, তাদেরকে সবাই খুব ঝাঁপিয়ে পড়ে ভোট দিবে। তো কয়েকটা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন রকম রেজাল্টের উপরে তারা জাতীয় সংসদ নির্বাচন প্রেডিক্ট করে ফেললো। তো সেই প্রেডিকশন তো ইট ডিড নট ওয়ার্ক, সেটা ভাই কাজ করে নাই। কেন? তাদের আবার নারীদের বেলায় অনেক নেগেটিভ মন্তব্য ছিল। তো নারী ভোটার তো এবার 6 কোটির ওপরে ছিল, অর্ধেক 13 কোটির মতন ভোটারের মধ্যে। তো নারীদের ভোট বলুন, একজন নারীকে তারা আপনার এবার মনোনয়ন দেয়নি, যদিও তারা জুলাই সনদ কিন্তু সই করেছে এবং প্রমিস করেছিল যে তারা 5%, 5% নারীকে দেবে। আমাদেরও 5% হয়তো হয়নি, কিছু কম আছে, কিন্তু দিয়েছে তো। এখন এই জিনিসগুলো নিয়ে আমি জামাতকে বলবো যে আপনারা খুশি হন এবং সামনের দিকে এগিয়ে যান। কারণ আমাদের দেশনেত্রী একটা কথা সবসময় বলতেন যে ঐক্য, সলিডারিটি, এর কোনো বিকল্প নাই। এখন আওয়ামী লীগের মতন জামাত যদি শুরু করে যে বিভক্তি, এবং যেটা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে অনেক রকম আপনার বিভক্তি সমাজে রাষ্ট্রে তৈরি করেছিল, সেটা আমরা চাই না। আমরা চাই যে সত্যিকার অর্থে আজকে বাংলাদেশ শুধু বলবেন না, সারা পৃথিবীর দিকে তাকান। এই যে ইরানে যেই যুদ্ধটা হচ্ছে, সেটার কি ইম্প্যাক্ট আপনি তো বললেন আপনার সূচনা বক্তব্যে, তেলের অবস্থাটা কি দাঁড়িয়েছে। মানুষের মধ্যে খামাকা প্যানিক তৈরি করারও কোনো প্রয়োজন নেই। যেটা হচ্ছে, কিন্তু সেখানে তো আমার কিংবা আপনার কন্ট্রোল নেই। কাজে যা আছে সব কিছু নিয়ে স্বস্তির ভেতর আমরা ইনশাল্লাহ থাকবো। কথা তো এইটুকুই, এখন সামনের দিকে এগিয়ে যাওয়া। এখন জামাত যদি আওয়ামী লীগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেখানে গিয়ে বসে পড়ে যে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যা আওয়ামী লীগ যা করেছে আমিও এখন তাই করব, আমরা এখন পায়ে পায়ে বিএনপিকে আপনার ওই বাধা দিব, পায়ে পায়ে বিএনপি যা ভালো করলেও খারাপ বলবো, খারাপ করলে তো খারাপই বলবো, যে কি করলা বলে কিটাও করলা কেন, ওই লাইনে যাওয়া যাবে না। দ্যাটস নট দ্য টাইম। আমরা এর উত্তরটা ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের কাছ থেকে জানতে চাই। কি করলা, সেটাও বা কেন করলা? পায়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, আওয়ামী লীগের মতো করে বিভক্তির রাজনীতি করছে জামায়াত, এমন অভিযোগ, কি বলবেন? না, এটা তো আপনার সূত্র মূলে যখন মিলে যায়, তখন আপা যদি আবার ভিন্ন বক্তব্যে চলে যান, তাহলে তো এই বক্তব্য তো আবার মানে অন্য বক্তব্য শুরু করতে হবে। দেখেন, আমি কিন্তু বলেছি যে আপনি যে প্রশ্নটা করেছেন, আসামিরা ফিরে আসার চেষ্টা করতেছে, বাংলাদেশকে সেফ জোন মনে করতেছে। গোপালগঞ্জের 3টা আসন তারা পেয়েছেন বিএনপি, এবং সেখানে না ভোট জয়যুক্ত হয়েছে। তো এখানে তো অনেক ভোট পেয়েছে। কাদের ভোট পেয়েছে? তারেক রহমান সাহেব তো হা ভোট চেয়েছিলেন, তো সবাই তার ধানের শীষেও ভোট দিলেন, আবার না কেউ জয়যুক্ত করলেন। তাহলে এই ভোটগুলো কাদের? একটু হিসাব নিকাশের প্রয়োজন আছে। এটা আমি মনে করি আমাদের দেশের জনগণ এতটা অন্ধ না। আর ওনারা জুলুম নির্যাতনের মুখোমুখি হয়েছেন, আর আমরা খুব একসাথে ভালো ছিলাম। আমরা কি জেলখানায় যাই নাই? আমরা কি আয়নাঘরে যাই নাই? আমাদের নেতারা কি ফাঁসির মঞ্চে যায় নাই? এগুলো ওনারা মনে করেন যে সবচেয়ে বড় কোরবানিটা ওনারাই করেছেন। আমি মনে করি সব দলই করেছে। ফ্যাসিস্ট বিরোধী সকল দলই এই বাংলাদেশে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচারের শিকার হয়েছে। কিন্তু সেই শিকার হওয়ার পরেও যখন ডক্টর খলিল সাহেবরা যখন এবং সৈয়দা রেজওয়ানারা যখন বক্তব্য দেন, এবং তাদের কর্মকাণ্ড যখন বাংলাদেশের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করে, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে, এবং বাংলাদেশের এতদিন পরে এসে যে একটা গণতান্ত্রিক ধারায় আসলো, সেই ধারায় যে সরকারি ক্ষমতায় আসুক সেই সরকারকেও প্রশ্নবিদ্ধ করে, তারপরেও এই রেজওয়ানাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হচ্ছে না। ডক্টর খলিলকে অপসারণ করে বিএনপিতে কি এত রাজনীতিবিদের এবং যোগ্য নেতৃত্বের অভাব যে পররাষ্ট্রমন্ত্রী দেওয়ার মতন একটা পদ পাওয়া যাচ্ছে না? তাহলে এই জায়গায় বোঝা যাচ্ছে যে সামথিং রং। আমি ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, কলা খাওয়ার কথা তো জিজ্ঞাসা করা হচ্ছে না। ইতিমধ্যেই যিনি কলা খেয়েছেন তিনিই বলছেন যে আমরাই আসতে দেয় না, আমরাই মেন স্ট্রিম হতে দেয় নাই। এই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তনের জন্য রাজনীতি চেয়েছিল, এবং বিএনপির 5ই আগস্ট পরবর্তী রাজনীতি এবং নির্বাচন পরবর্তী যে সংসদে যে ওত নেওয়ার কথা ছিল,
এই যে সংবিধান সংস্কার কমিশনের যে মেম্বার হিসেবে যে শপথ নেওয়ার কথা ছিল সেটা না করে জুলাই সনদ নিয়ে নানামুখী বক্তব্য দেওয়া এবং সংশয় তৈরি করা, গণভোট নিয়ে প্রশ্ন তৈরি করা, আদালতে যাওয়ার সুযোগ তৈরি করে দেয়া, আদালতকে দিয়ে প্রভাবিত করে জুলাই সনদ এবং গণভোটকে বাতিল করার যে প্রচেষ্টা কারণে এই জাতীয় কর্মকাণ্ড সরকারের চোখের সামনে হচ্ছে। সরকার এবং সরকারি পক্ষ সে ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে এবং প্রকারান্তরে সহযোগিতা করছে। এই জায়গা থেকে কিন্তু মানুষ মনে করে যে জুলাই সনদও বাস্তবায়ন হবে না, আবার উসমান হাদির এই যে খুনি এবং শেখ হাসিনা সহ যত খুনি আছে, এই 1400 মানুষ খুন হয়েছে, 30,000 মানুষ আহত হয়েছে, এগুলোর বিচার বাংলাদেশের মানুষ পাবে না। হয়তো বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক সরকার পেয়েছে, সেই সরকার কতটুকু জনগণের কল্যাণ করতে পারবে সেটা সময় বলে দিবে। এবং আমরা মনে করি, এই জন্য আমরা বলছি 12 তারিখে সংসদ বসলে আমরা সংসদে এবং গঠনমূলক আলোচনা করব। সেখানে যদি আমাদের বক্তব্য গ্রহণ না করা হয় সেটা ঠিক আছে, যেমন হরমুজ প্রণালীটা বন্ধ করে দিয়েছিল একদম, এখন তো খুলেছে। আমরা তো নিউজে দেখেছি যে কেবলমাত্র আমেরিকা আর ইসরায়েলের জাহাজ ছাড়া অন্যান্য তারা আসছে। তো আপনি যেটা বললেন চিটাগংয়েও তো এসছে পোর্টে জাহাজ তেল নিয়ে। তো এই রকম একটা অবস্থায় আমাদের যারা সরকারে আছেন সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো, সেখান থেকে তো বারবার বলা হচ্ছে, অ্যাসিউরেন্স দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের জাতি হিসেবে মনে হয় আমরা ওই যে প্যানিক করি কখনো কখনো, যে মরার আগেই মরে ভূত হয়ে যাই। তো মরার আগে মরার দরকার নেই, আর বাঁচলেও আপনি একা বাঁচতে পারবেন না, বাঁচলেও সবাইকে নিয়েই বাঁচতে হবে, আর মৃত্যু তো অবধারিত। আর যুদ্ধ আমরা তো চাই না কেউ যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমাদের এই পৃথিবীটা যাক এই সময়ে এসে। তারপরও যেমন আমরা দেখেছি যে দেখেন ভেনেজুয়েলা থেকে মাদুরো তাকে উঠিয়ে নিয়ে গেল, এখন আবার এখানে আয়াতুল্লাহ খমেনি ওনার যে কথাটা এসছে মারা গেছেন, উনি ইরানের সর্বোচ্চ নেতা। এখন এগুলো তো সভারেন দেশ, এগুলো তো এগুলো স্বাধীন দেশ। এখন ওয়ার্ল্ড যেই আন্তর্জাতিক যেই আইনগুলো আছে, রীতিনীতি, এগুলো তো মানতে হয় সবাইকে। এখন জাতিসংঘের ভূমিকাটাই বা কি, তারাই বা আপনার কি করছে? স্কুলে দেখলাম যে ইরানের স্কুলে বম্বিং করে আপনার বহু মানুষ মারা গেছে, যেখানে শিশু সবচাইতে বেশি সংখ্যায়। তো এগুলো তো ভাই আমরা ইরাকে দেখেছি, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান, ভিয়েতনাম। এখন এই ইরানের যে ভৌগোলিক যেই অবস্থাটা, সেখানে আপনার আরেকটা দেশ থেকে পদাতিক বাহিনী ছাড়া, মানে সম্মুখ সমরে যুদ্ধ ছাড়া, খালি ওই ড্রোন দিয়ে কিংবা মিসাইল মেরে জিতা, এটা তো কঠিন হয়ে যায়। যেমন আফগানিস্তানের উদাহরণটা আসবে, তাহলে দীর্ঘদিনের যুদ্ধের পরও তো পিছু হটা, ভিয়েতনামেরও আপনার তাই। তো আমরা আসলে যেই দেশগুলো অত্যন্ত রিসোর্সফুল দেশ ছিল, যেই দেশগুলোর কথা আমরা বললাম, ইরানের সভ্যতা 5000 বছরের সভ্যতা, আর অন্যান্য দেশের হয়তো 200 বছরের সভ্যতা কিংবা আরও কম বেশি আছে। তো আসলে হয় কি যে এটা কোনো রকম তৃতীয় বিশ্বযুদ্ধকে কেউ কোনোভাবে আপনার ইনভাইট করবে এই সময় এসে আমরা এটা চাই না। আমরা চাই শান্তি পৃথিবীটা। এখন আমরা চাই যে একটা তৃতীয় বিশ্বের দেশ হোক, আমরা দক্ষিণ এশিয়ার ছোট দেশ হতে পারি, কিন্তু আমরা চাই যে আমি এবং আমাদের যে প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, আমরা শান্তিতে থাকতে চাই। এখানে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দিবেন কারো কারো ব্যক্তিগত কিংবা কারো কারো অন্য কোনো স্বার্থ, অন্য কোনো কিছুর উদ্দেশ্যে, এটাকে ডিসকারেজ করাই আমাদের মানে প্রধানত মূল একটা কাজ। জি, ফাহিমা নাসরিন মুন্নি, আপনাকে ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের কাছে যেতে চাই। এই যে আমরা প্যানিক করছি পেট্রোল পাম্পে, আমাদের এই প্যানিক থেকে রক্ষা করার উপায় কি? দেখেন, যুদ্ধ তো একটা হচ্ছে, কিন্তু আমাদের এই যুদ্ধকে কেন্দ্র করে, তেল সংকটকে কেন্দ্র করে হবে। ইতিমধ্যেই আপনি দেখেন যে তেল পাম্পে দীর্ঘ লাইন পড়ে গেছে। সেটা শুধু প্যানিক থেকে হচ্ছে না, সংকট তো একটা আছে, যেভাবে চাহিদা সেভাবে তো মানুষ নিতে পারছে না। এরপরে আমাদের যে মানে কলকারখানাগুলো আছে, সেখানেও আমাদের সরবরাহ কমে যাচ্ছে। আপনি জানেন এই মৌসুমটা হচ্ছে ইরি মৌসুম বাংলাদেশে, এবং ইরি মৌসুমে প্রচুর পানি দিতে হয়। তো সেখানে কৃষকরা যে পরিমাণ তাদের তেল প্রয়োজন হচ্ছে,
তারা পাম্পে যেয়ে বা দোকানে যেয়ে কিন্তু সেই পরিমাণ তেল পাচ্ছেন না। তাহলে যদি আপনি ইরি মরশুমে আপনি ওখানে তেল না দিতে পারেন, এরপরে যদি আপনি মানে উৎপাদিত শিল্প কলকারখানায় আপনি সার্ভিস না দিতে পারেন, সেখানে জ্বালানি না দিতে পারেন, তারপরে আপনি বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলোকে সুন্দরভাবে পরিচালিত করতে না পারেন, তাহলে বিকল্পগুলো আমাদেরকে দ্রুত প্রতিস্থাপন করতে হবে। এবং আমি মনে করি যে আজকে যে 8টি জাহাজ আসছে, কালকেও আসবে, আরও আসবে ইনশাল্লাহ। তবে এই বিষয়ে আমাদেরকে সমন্বিতভাবে জাতি হিসেবে সরকার চাইলে কিন্তু এখন সকলকে নিয়ে এ ব্যাপারে ডায়ালগ করতে পারে, মিটিং করতে পারে, সবার সহযোগিতা চাইতে পারে। সরকারের আমি মনে করি এটা উচিত যে সকল পক্ষকে নিয়ে দেশবাসীর সহযোগিতা কামনা করা, আলাপ আলোচনার মাধ্যমে আপনাকে খুব সংক্ষেপে একটা জিনিস জানতে চাই, যেমন 12 আসা। তারিখে সংসদের প্রথম অধিবেশন বসছে, প্রথম অধিবেশনে আপনারা অনেক কিছু উপস্থাপন করবেন এমনটাও বলছিলেন, কিছুক্ষণ আগেও বলছিলেন যে সরকার না মানলে রাজপথে নামবেন। এই জ্বালানির বিষয়টাকে আপনারা উত্থাপন করবেন কিনা? দেখেন, শুধু জ্বালানি না, বাংলাদেশে যত ধরনের সংকট আছে, উসমান হাদির বিচার, তারপরে হচ্ছে আপনার জুলাই সনদ, তারপরে হচ্ছে বাংলাদেশের দেশবিরোধী যত চুক্তি আছে, এবং দেশের যে কোনো সংকট, জনগণের চাওয়া পাওয়া, সেগুলো নিয়ে তো জাতীয় সংসদে আলাপ আলোচনা হতে পারে। এটা তো অস্বাভাবিক কোনো কিছুই না। আমরা বলছি গঠনমূলক, সহযোগিতামূলক। আবার যদি সরকার আমাদের বক্তব্যকে গ্রহণ না করে, তাহলে আমাদেরকে তো রাজপথে এসে জনগণের কথা বলতে হবে। কাজেই জনগণের কথা আমরা সংসদে বলবো, যদি সেখানে আমাদের কথা শোনানো হয় সেই কথা আমরা। নিয়ে বিগত অন্তর্বর্তী সরকার পক্ষের লোকজনের মধ্যে নানা ধরনের বক্তব্য পাওয়া গেছে। একটি পক্ষ দাবি করছিল ফয়সাল বাংলাদেশে ছিল, আরেকটি পক্ষের দাবি ছিল ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছে। আবার ফয়সাল নিজে ভিডিও বার্তা দিয়ে দুবাইতে অবস্থান করার কথা জানিয়েছিল। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ বলছে, ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে তারা। শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে হাজির করা হলে পরে আদালত তাদের 14 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এসটিএফ বলছে, বেশ নাটকীয় কায়দায় ধরা হয়েছে এই দুইজনকে। এমনকি তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন, যে কোনো সময় ঢুকে যেত বাংলাদেশে। তবে অভিযুক্ত এই দুজনকে বাংলাদেশে ফেরানো নিয়ে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে 2 রকম বার্তা পাওয়া গেছে। অন্যদিকে সহসাই এই দুইজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা কম বলেই জানা গেছে। বিশেষ করে ভারতে আইনি প্রক্রিয়া শেষ করে ফেরত পাঠাতে বেশ লম্বা সময় লেগে যেতে পারে, এমন ধারণা ভারতীয় আইনবিদদের। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত বছরের 12ই ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শরীফ হাদি ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। এজন্য তিনি বেশ কিছুদিন ধরে গণসংযোগ করে আসলেন। গত বছর 12ই ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পরে রাজধানীর পুরানো পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় একটি ভিডিওতে দেখা যায়, একটি মোটর সাইকেলে করে দুজন লোক এসে কাছ থেকে হাদির মাথায় গুলি করে। পরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে 18ই ডিসেম্বর তিনি মারা যান। ওই ভিডিওর ভিত্তিতে পুলিশ দাবি করছিল, অটো রিকশায় থাকা হাদিকে গুলি করা মোটরসাইকেলের পিছনে ছিলেন ফয়সাল এবং সেটি চালাচ্ছিলেন আলমগীর। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত 14ই ডিসেম্বর ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টার মামলা করেন। পরে মামলাটিতে দণ্ডবিধির 302 ধারা যুক্ত হয়। এরপর থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে। তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে আসামি করে গত 6ই জানুয়ারি হাদি হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। তবে ডিবির দেওয়া চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে গত 15ই জানুয়ারি আদালতে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। ডিবির দাখিল করা চার্জশিটে মোট 17 জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে 11 জন বর্তমানে কারাগার এবং প্রধান আসামি ফয়সাল সহ 6 জন পলাতক আছে। অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর সিআইডি নতুন করে মোহাম্মদ রুবেল নামের একজনকে গ্রেপ্তার করে।
রুবেলকে দ্বিতীয় দফায় 3 দিনের রিমান্ডে নেওয়ার পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ইতিমধ্যে দিয়েছেন। পরে তাকেও কারাগারে পাঠানো হয়েছে। অর্থাৎ এই মামলায় মোট 12 জন কারাগারে আছেন। ডিবির চার্জশিটে 17 আসামির মধ্যে প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ছিলেন দ্বিতীয়। হাদি হত্যা মামলার প্রধান এই 2 অভিযুক্তের অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি তথ্য ছড়িয়ে পড়ে। এক পক্ষ দাবি করছিল এরা বাংলাদেশের ভেতরেই আছে, আরেক পক্ষ দাবি করছিল তারা ভারতে পালিয়ে গেছে। আবার ফয়সাল নিজে 2 দফা ভিডিও বার্তা দিয়ে বলছিলেন তিনি দুবাইতে অবস্থান করছেন এবং হত্যাকাণ্ডের সাথে তাকে ফাঁসানো হয়েছে। গত 28 ডিসেম্বর ঢাকায় সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল দাবি করেছিলেন ফয়সাল ও তার সহযোগী আলমগীর হত্যাকাণ্ডের পরপরই সীমান্ত পার হয়ে মেঘালয় যান। তাদের দুজনকে সহায়তার অভিযোগে মেঘালয় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি। সেদিন তিনি বলেন ফয়সাল ও আলমগীর প্রথমে ঢাকা থেকে সিএনজিতে করে আমিনবাজারে যান, সেখান থেকে মানিকগঞ্জের কালামপুরে ও পরে প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছান। ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাংলাদেশ পুলিশের ওই কর্মকর্তা তখন বলেছিলেন ফিলিপ নামে একজন তাদেরকে সীমান্ত পার করে পুত্তির নামে একজনের কাছে হস্তান্তর করে। তারপর সামি নামে আরেক ট্যাক্সি ড্রাইভারের কাছে তাকে দেওয়া হয়। সামি তাদেরকে মেঘালয়ের তুরা শহরে পৌঁছে দেয়। পুলিশ কর্মকর্তা নজরুল সেদিন বলেছিলেন অনানুষ্ঠানিক চ্যানেলে তারা মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছিলেন সেখানে তারা পুত্তি ও সামিকে গ্রেপ্তার করেছে। তবে এই সংবাদ সম্মেলনের ঘণ্টা 2 পরই ফয়সালের ভারতে অবস্থান করা এবং দুজনকে গ্রেপ্তারের কথা অস্বীকার করে বিএসএফ ও মেঘালয় পুলিশ। মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তার বরাতে সেদিন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি। প্রতিবেদনে উল্লেখিত অভিযুক্তদের কাউকে গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কোনো গ্রেপ্তারও করা হয়নি। হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরের সীমান্ত পার হওয়া বা এ ঘটনায় পুত্তি ও সামি নামে দুজনের ভূমিকার পক্ষে কোনো গোয়েন্দা তথ্য, সরেজমিনের যাচাই বা অভিযানগত কোনো প্রমাণ নেই বলেও প্রতিবেদনে বলা হয়। ওই সময় একাধিক ভিডিও বার্তা দেন ফয়সাল করিম। তিনি দুবাইয়ে অবস্থান করেছেন দাবি করে তিনি আরব আমিরাতের মাল্টিপল এন্ট্রি ভিসার ছবি ভিডিওতে দেখান। শেষ পর্যন্ত ভারত থেকে ফয়সালের গ্রেপ্তারের তথ্য পাওয়া গেল। রোববার ভারতের সংবাদ মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ এর বিজ্ঞপ্তির বরাতে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তারের তথ্য দিল। ওই বিজ্ঞপ্তির বরাতে রোববার সন্ধ্যায় বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে বলা হয় শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসটিএফ বলছে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে নামে তারা। 2 বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি, হত্যা সহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে বলে পুলিশের কাছে গোপন ও বিশ্বাসযোগ্য তথ্য ছিল। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল। এই তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে এসটিএফ বলছে ফয়সাল করিম ও সহযোগী আলমগীর হোসেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে যায়। মেঘালয়ের সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে শেষ পর্যন্ত বনগাঁয় যায়। এ বিষয়ে মামলা করা হয়েছে জানিয়ে এসটিএফ বলছে রোববার আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। দৈনিক আমার দেশের এক খবরে বলা হয়েছে আদালত তাদের 14 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দর্শক, 24-এর আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শীতল হয়ে আসা ভারত বাংলাদেশের সম্পর্ক যখন একটা পরিবর্তনের আকাঙ্ক্ষার মধ্যে, তখনই প্রতিবেশী দেশটি থেকে এই দুজনকে গ্রেপ্তারের খবর এলো। ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সে সময় বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এজন্য ভারতকে দায়ী করেও তখন বিক্ষোভ হয়। তখন ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে বিক্ষোভ কর্মসূচিতে একদল হামলা চালায়। তখন দাবি করা হয় হাদিকে গুলি করে আতাতীয়রা ভারতে পালিয়ে গেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাদি মারা যাওয়ার পর বাংলাদেশ জুড়ে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। তখন বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশন ও সহকারী হাই কমিশনের সামনে এবং ভারতে বাংলাদেশের হাই কমিশন ও উপ হাই কমিশনের সামনে বিক্ষোভ ও সংঘাতের ঘটনা ঘটে। হাদি হত্যা মামলার প্রধান 2 অভিযুক্ত ভারতে গ্রেপ্তারের খবর সামনে আসায় এখন প্রথম প্রশ্নটি হলো তাদের কবে নাগাদ বাংলাদেশ ফেরত আনা হচ্ছে। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ নিয়ে 2 ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে।
বিডি নিউজের খবরে বলা হয়েছে, আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল ও আলমগীর গ্রেপ্তারের খবর সামনে আসার পরপরই রোববার সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ভারতীয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। অন্যদিকে দৈনিক আমার দেশের খবরে সিআইডির বরাত দিয়ে বলা হয়েছে, এই দুই অভিযুক্তকে দেশে আনার প্রক্রিয়া চলছে। বিশেষজ্ঞরা মনে করেন, ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, সেটির মাধ্যমে ফয়সাল ও আলমগীরকে ফেরানো সম্ভব। 2016 সালে এই চুক্তিতে কিছু সংশোধনী এনে আসামি হস্তান্তরের প্রক্রিয়া আরো সহজ করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ভারত থেকে কোনো অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত আসামিকে ফেরাতে প্রথমে সরকারকে কূটনৈতিক বার্তার মাধ্যমে বা নোট ভার্বাল পাঠিয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে হয়। 2016 সালের সংশোধনী অনুযায়ী চুক্তির আওতায় কেবল সেই সব অপরাধীদের ফেরানো যায় যে অপরাধের সাজা অন্তত 1 বছরের কারাদণ্ড, বিশেষ করে হত্যা, চাঁদাবাজি বা অন্যান্য গুরুতর ফৌজদারি অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। যদি অপরাধটি রাজনৈতিক চরিত্রের হয়, তবে ভারত চাইলে প্রত্যর্পণে অসম্মতি জানাতে পারে। এর জন্য যথাযথ প্রক্রিয়ায় দুই পক্ষের মধ্যে যোগাযোগ হতে হবে। তবে তার আগে ভারতে বেশ কিছু আইনি প্রক্রিয়া শেষ হতে হবে, কারণ এরই মধ্যে পশ্চিমবঙ্গের বিধাননগর আদালত এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই রিমান্ড শেষ হওয়ার পর তাদেরকে একই আদালতে উপস্থাপন করতে হবে। এই সময় বাংলাদেশি কর্তৃপক্ষ যদি তাদেরকে ফেরত চেয়ে আবেদন করে, তাহলে সেই আবেদনটিও বিধাননগরের আদালতে হাজির করতে হবে। সব মিলিয়ে এই প্রক্রিয়াটিতে বেশ একটা লম্বা সময় লেগে যেতে পারে বলে মনে করছেন পশ্চিমবঙ্গের একাধিক আইনজীবী। দর্শক, হাদি হত্যা মামলার দুই প্রধান অভিযুক্তের গ্রেপ্তারের খবরে আরো একটি বিষয় উঠে আসছে। সেটি হলো, হাদি হত্যার পিছনে কি এই দুজনই জড়িত, নাকি এর বাইরে বিশেষ করে নির্দেশ